বিমান ক্রাশ, ফাইনালি সেই বিমানের কো পাইলটের দেহ আজ বাড়িতে এলো। মুম্বাইয়ের শেষ কাজ তার সম্পূর্ণ হলো। অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে আজকে ফের সেই বিমানটির মতো আজকে আরও একটি বিমান ক্রাশ হতে হতে বেঁচে গেল। কিন্তু কেন? কারণ রিপিটেডলি এই ধরনের ঘটনা কেন ঘটতে যাচ্ছিল, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। তার সাথে আরেকটি তথ্য, যে উড়ান মন্ত্রক এবার বড় নির্দেশ দিয়েছেন। আহমেদাবাদে পাশাপাশি যতগুলো উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, সমস্ত বিল্ডিং এবার ভেঙে ফেলার বড় নির্দেশ দেওয়া হয়েছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি, এই যে AI-171 বিমানটি, যেখানে নিমিষের মধ্যে বহু মানুষের প্রাণ চলে গেছে, আজকেও 3 জনের প্রাণ গেল। মানে যারা হসপিটালাইজ ছিলেন তাদের মধ্যে আজকে 3 জন মারা গেছেন। ভাবতে পারছেন কতটা মানে কষ্ট। এই যে বিমান, এখন যদি আমি প্লেনে ওঠার কথা ভাবি না, সত্যি বিশ্বাস করুন 10 বার 1000 বার ভাববো যে আমি সত্যি উঠবো না, উঠবো না। কারণ এই যে ভয়ানক মুহূর্ত, যেই মানে সিনগুলো আমরা দেখেছি, যেটা দেখে আমাদের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়েছে যে বাপরে বাপ, জীবনে আর এমনি করবো না। আজকে দেখুন যে ফাইনালি সেই কো পাইলট, যেই পাইলট তার মাকে দেখে ইন্সপায়ার হয়েছিল, সে স্বপ্ন দেখেছিল আকাশে উড়ার, স্বপ্ন পূরণও হয়েছিল। কিন্তু দেখুন যে স্বপ্নটা বেশি দিন লাস্টিং করলো না। আজকে কতদিন ঘটনাটা ঘটা হয়ে গেছে, কিন্তু ফাইনালি দেহ এলো। কিন্তু কতদিন পর এলো, ডিএনএ স্যাম্পলের মাধ্যমে সেটা চিহ্নিতকরণ করা হয়েছে, তারপর দেহ কিন্তু বাড়িতে এলো। কতটা বেদনাদায়ক তার পরিবারের জন্য, জাস্ট ভাবতে পারছেন আপনারা? একবার অনুভব করুন নিজেকে সেখানে রেখে, তাহলে বুঝতে পারবেন যে সেই মানুষটি বা সেই ব্যক্তিটি, যেই ব্যক্তিটি বড় স্বপ্ন নিয়ে সেই বিমানে কাজ করছিল বা সেই বিমানের মানে স্বপ্ন দেখেছিল, এমনকি সেখানে যারা যারা যাত্রী ছিলেন তাদেরও অনেক স্বপ্ন ছিল, সেই বিমানে অনেক স্বপ্ন নিয়ে অনেকে উঠেছিলেন, তাই না? কেউ নিজের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন, কেউ আবার লন্ডন থেকে এসেছিলেন ঘুরতে ইন্ডিয়াতে, কেউ আবার ইন্ডিয়া থেকে প্রথমবার প্লেনে ওঠার হয়তো স্বপ্ন নিয়ে লন্ডনে যাচ্ছিলেন। কিন্তু সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল নিমিষের মধ্যে। মাত্র কয়েক সেকেন্ড, টেক অফের মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্লেনটি কিন্তু ব্লাস্ট হয়ে যায়। এটা জাস্ট ভাবা যায়, যারা এয়ারপোর্টে যেখানে ছিল তারা কিন্তু হয়তো নিজের চোখে লক্ষ্য করলেই হয়তো দেখতে পাবে বা দেখেছে অনেকে, যে চোখের সামনে প্লেনটি ব্লাস্ট হয়ে গেছে, তাই না? তো এবার আপনাদেরকে বলি যে বৃহস্পতিবার বিকেলে, মানে সেই কো পাইলটের দেহ যে এলো আজকে, সেখানে মানে কি কি হলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের সময় লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 কয়েক সেকেন্ডের মধ্যে যে মানে হস্টেলের উপরে বা হস্টেলের সাথে ধাক্কা লেগে যে মেডিকেল কলেজের একটি আবাসিক পড়ুয়ার হস্টেলের বিধ্বস্ত হয়, সেটি 12 জুনের বিমান দুর্ঘটনায়। কেবলটি বিমানটি নয়, শুধুমাত্র বিমানটি দুর্ঘটনা ঘটেনি, বিমানের সাথে সাথে বহু মানুষের স্বপ্ন, বহু মানুষ সেখানে ধূলিসাৎ হয়ে গেছে। কেউ হারিয়েছেন সন্তানকে, কেউ আবার মা বাবাকে, কেউ ভাই বোন স্ত্রীকে। কিছু মানুষের জন্য করা অপেক্ষা হয়ে গিয়েছে অনন্ত। যাদের আসার কথা ছিল তারা আর আসবেন না। মর্মান্তিক দুর্ঘটনার শিকার এমন মানুষও হয়েছেন যারা প্রথমবার বিমানে ওঠার একটি বড় স্বপ্ন দেখেছিলেন, তারাও সেই বিমানের মধ্যে ধূলিসাৎ হয়ে গেলেন। অভিশপ্ত বিমানটির কো পাইলট ছিলেন 32 বছরের ক্লাইভ কুন্দার। সেই বিমানের কো পাইলট মাত্র 32 বছর বয়স। ভাবতে পারতেন কত কচি বয়স, মাত্র 32 বছরের একটি ছেলে ক্লাইভ কুন্দার বাড়িতে মাকে দেখে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ক্লাইভ মা এয়ার ইন্ডিয়ার প্রাক্তন কেবিন ক্রু, যেহেতু মা বিমানেই কাজ করতো, যার জন্য মাকে দেখে ইন্সপায়ার হয়েছিল সেই পাইলট, কো পাইলট ক্লাইভ কুন্দার। বিমানে সব শেষ। 19 জুন বৃহস্পতিবার ক্যাপ্টেন ক্লাইভ কুন্দারের শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বাইয়ের শেউরি খ্রিস্টান সমাধিক্ষেত্রে। মানে আজকে হয়েছে তার শেষকৃত্য দুপুর 2:30 শুরু হয়েছে। বাড়ি থেকে ক্লাইভের দেহ নিয়ে সমাধি, এই কথাগুলো কতটা দুঃখদায়ক ভাবুন তো, যে বাড়ি থেকে ক্লাইভের দেহ নিয়ে সমাধি ক্ষেত্রের দিকে দুপুর 1টায় রওনা
হয়েছে আত্মীয় পরিজনরা। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি অন্ত্যেষ্টিক্রিয়ার বিজ্ঞপ্তিতে লেখা আছে, গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের প্রিয় পুত্র ভাই ক্যাপ্টেন ক্লাইভ কুন্দার 12 জুন 2025 তারিখে আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের বলা হচ্ছে যেখানে আপনার উপস্থিতি এবং প্রার্থনা আমাদের পরিবারের জন্য অনেক অর্থবাহী। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এই বিমানটি টেক অফের মাত্র কয়েক সেকেন্ডের পরেই বিধ্বস্ত হয়। এতে 12 জন ক্রু সদস্য, 242 জন যাত্রী ছিলেন, তার মধ্যে একজন বেঁচেছেন, বাকি সকলে স্পট ডেড। মূলত কর্ণাটকের ম্যাঙ্গালোরের বাসিন্দা ছিলেন ক্লাইভ কুন্দারেরা। পরে তিনি মুম্বাইতে বসবাস করতে শুরু করেন। ক্লাইভের বাবা ক্লিবোর্ড কুন্দার মালফের বাসিন্দা, মা রেখা একসময় এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু সদস্য ছিলেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুসারে ক্লাইভ এয়ার ইন্ডিয়ার যোগদানের আগে ফ্লোরিডায় পাইলট প্রশিক্ষণ সম্পন্ন করেন। বলেছে 1100 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল ক্লাইভ কুন্দারের, কো পাইলটের। লন্ডনগামী প্রায় 10 ঘন্টার আন্তর্জাতিক ফ্লাইটে তিনি প্রধান পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারওয়ালকে সহায়তা করেছিলেন। শান্ত এবং আধ্যাত্মিক স্বভাবের জন্য পরিচিত ক্লাইভ যখনই বাড়িতে থাকতেন তখনই কুর্লার বাসেল মিশন গির্জায় নিয়মিত যেতেন। ভবিষ্যতে বিয়ের ভাবনা চিন্তা ছিল। মাত্র 32 বছরের ছেলে, যেই ছেলেটি বিমানে কাজ করতেন কো পাইলট হিসেবে, সে বাড়িতে থাকলে সে গির্জায় যেত। এমনকি সে পরবর্তীতে বিয়ের স্বপ্ন দেখেছিল, কারণ বয়সটা তো কমই, তো বিয়ে করার কিন্তু সময় ছিল তার কাছে। তো পরিবারের প্রতি ছিলেন দায়িত্বশীল, কথা দিয়েছিলেন খুব তাড়াতাড়ি ফিরে আসবেন বাড়িতে। ফিরলেই সে তো ফিরলো ঠিকই, তবে সে আগের মতো অবস্থায় নয়, সে ফিরেছে পুরো কফিন বন্দি হয়ে। এই যে কো পাইলট এই যে স্বপ্ন দেখেছিল, স্বপ্নটা পূরণ হয়েছিল, কতটা সে আনন্দ ছিল ভাবুন। আর যখন তার স্বপ্ন নিমিষের মধ্যে শেষ হয়ে গেল, পুরো বাড়িকার লোক ভেঙে পড়েছে। আবার আপনাদেরকে বলি যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরেকটি প্ল্যান আজকে ক্রাশ হতে হতে বেঁচে গেছে। যেটা হলো যে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ক্ষত থেকে এখনও সেরে উঠতে পারেনি দেশ। এই বিমানটির ঘটনা থেকে মানুষ এখনও মর্মাহত, দুঃখিত, তাই না? তো তারই মধ্যে আবারও মাঝ আকাশে ভেঙে পড়ার মতো অবস্থায় চলে গিয়েছিল আরও একটি যাত্রাবাহী বিমান। বুধবার ভুবনেশ্বর থেকে কলকাতামুখী বিমান টেক অফের ঠিক আগেই আচমকা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। এই যে কথাগুলো বলছি না, মনে হচ্ছে যে আমার সাথে ঘটনাটা ঘটছে। বিশেষ করুন যে ফের ওই ভয়ানক মুহূর্ত, টেক অফের ঠিক আগে, টেক অফ করেছে ঠিক আগে আবার ঝাঁকুনি দিয়ে থেমে যায়। দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরে অবশেষে বিমান থেকে নামানো হয় যাত্রীদের। এই যে ধরুন এই যেই কোম্পানির বিমানগুলো দেখুন এখানে কতটা অবহেলিত বা কতটা এরা বিমানকে বলে না যে প্রত্যেকটা জিনিসের সার্ভিসিং করাতে হয়। যেমনি একটা বাইক চালাতে গেলেও কিন্তু তাকে রেগুলার বেসিস কিন্তু তাকে সার্ভিস করাতে হয়, তাকে দেখতে হয় যে কোথায় কী আছে, ঠিকঠাক মতো চেক করতে হয়। তো এখানে ভাবুন যে বিমান, যেখানে মানুষের প্রাণের একটা ব্যাপার আছে, রিস্কের ব্যাপার আছে, তার মধ্যে সেটাকে নিয়ে কতটা অবহেলিত হলে এই যে চেক করা হচ্ছে না কোনটা কী আছে। এই যে যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বা যেই বিমানটি ক্রাশ হয়েছে, সেই বিমানটি কি এমনি এমনি হয়েছে? সেই বিমানটি আগে থেকেই ছিল, তার মধ্যে ভুল আগে থেকেই ছিল, বিমানটির প্রতি অবহেলা, তাকে চেক করা হচ্ছিল না। বিভিন্ন জিনিস হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে পড়ে না, সব ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে পড়ে না, এটা অসম্ভব। আগে থেকেই ছিল, কিন্তু সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। যখন ঘটনাটি ঘটে গেছে এখন কি করা হচ্ছে যে 1 কোটি করে প্রত্যেকটা পরিবারকে দেওয়া হচ্ছে। কী হবে টাকা দিয়ে? তার মানুষজন ফিরে আসবে? কিন্তু এই টাকাগুলো একত্রিত করে আগেই যদি বিমানটিকে পুরো সেফভাবে বিমানটিকে যখন টেক অফ করেছে তার আগে পুরো চেক করে নেওয়া হতো যে কী কী ঠিক আছে। কারণ বিমানটি যখনই সেখান থেকে টেক অফ করেছে তখনই কিন্তু বিমানটি ইঞ্জিন সাথে সাথে বিকল হয়ে পড়েছে। তার আগে যদি বিমানটিকে চেক করা হতো তাহলে কি এই ধরনের ঘটনা ঘটতো? আর ঠিক দেখুন যে আজকে সেম ঘটনা ঘটেছে, যেটা হলো যে বুধবার ভুবনেশ্বর থেকে কলকাতামুখী বিমান টেক অফের ঠিক আগেই
যদি টেক অফ করা হয়ে যেত তাহলে তো বিমানটি ক্র্যাশ হতোই শিওর, কিন্তু টেক অফের আগেই হঠাৎ করে ঝাঁকুনি দেয়। দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরে অবশেষে বিমান থেকে নামানো হয় যাত্রীদের। পরে জানা যায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। বিমানটি পেয়েছে না, সেই মানুষজন পেয়েছে যারা ওই বিমানটির যাত্রী ছিল। বুধবার বিকেল 4:30 ভুবনেশ্বর থেকে কলকাতায় আসার কথা ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানের। নির্দিষ্ট সময়ে রানওয়েতে ছুটতেও শুরু করে উড়ান, কিন্তু টেক অফের আগে প্রবল ঝাঁকুনি দিয়ে বিমান থেমে যায়। প্রাথমিকভাবে যাত্রীদের জানানো হয় মিনিট 10-এর মধ্যে ফের বিমান উড়বে, কিন্তু খানিক পরে আবার বলা হয় টেক অফের সময় পাখির সঙ্গে ধাক্কা লেগেছে। এভাবে নানা কথায় ভুলিয়ে অন্তত 1 ঘন্টা বিমানে বসিয়ে রাখা হয় যাত্রীদের। ভাবতে পারছেন কতটা মানুষের প্রতি কতটা এরা অবহেলা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিমানের এক বাঙালি যাত্রী জানান, বারবার নানা রকম কথা বলেছিলেন বিমান সেবিকারা। বিমান কখন ছাড়বে, আদৌ ছাড়বে কি না সেই নিয়ে স্পষ্টভাবে কিছু জানাচ্ছিলেন না। তার মধ্যে হঠাৎ দেখি যাত্রীদের লাগেজ বের করা হচ্ছে। তখন বুঝতে পারি এই বিমানটা আর ছাড়বে না। কিছুক্ষণ পরে যাত্রীদের নামানো হয় বিমান থেকে। কেন বিমান উড়লো না তখন পর্যন্ত সেই নিয়ে স্পষ্টভাবে আমাদের কিছুই জানাতে চায়নি বা জানায়নি। আমরাও জানতে পারিনি। বিমান থেকে নামার সময়ে বিমান সেবিকাদের কথোপকথন কানে আসে ওই যাত্রীর। তখনই বুঝতে পারেন ভয়াবহ কিছু ঘটতে পারত এই বিমান যাত্রায়। ভাবতে পারছেন? তখন কথোপকথন শুনে যাত্রীটা বুঝতে পারছেন, মানে ওই যাত্রী বুঝতে পেরেছেন যে এই বিমানটি ভয়াবহ ঘটনা ঘটাতো আগামীতে বা ঘটতে পারত। ওই যাত্রীর কথায় বিমান সেবিকারা বলাবলি করছিল যে এই প্লেন যদি আকাশে উঠতো তাহলে ক্র্যাশ করতো। তারপর যখন আমরা বিমানবন্দর থেকে বেরোচ্ছি তখন এক কর্মচারীর থেকে জানতে পারি যে আমাদের বিমানের একটি টায়ার ফেটেছে। বুঝতে পারছেন? যখন বিমানটি টেক অফ করবে ঠিক তার আগে যদি ঝাঁকুনি না দিত তাহলে ফের এক ভয়ানক ঘটনা ঘটতে পারতো বা ঘটতোই। বিমানটি যখন টেক অফ করে দেওয়া হতো তখন কে আটকাতো? আবার সেই মানুষগুলো প্রাণ যেত যারা সেই বিমানের বা সেই প্লেনটির যাত্রী ছিলেন। জোরে তো আওয়াজ হয়েছে, এত বলা হচ্ছে যখন টায়ারটি ফেটে গেছে তখন এত জোরে আওয়াজ হয়েছে যে বহু দূর থেকে শোনা গিয়েছে। ফলে প্রশ্ন উঠছে এই বিমানগুলি উড়ানের সময় কি আদৌ যথাযথ পরীক্ষা করা হয়? কেন বারবার ত্রুটির মুখে পড়ে বিমানগুলি? এবার বলুন যে কোথায় আমরা সেফ? ট্রেনে যাব সেখানেও বিপদ, তাই না? দেখুন আজকে বিমানে যাব সেখানেও বিপদ, জলপথে যাব সেখানেও বিপদ। তাহলে আমরা সেফ কোথায়? আমাদের জীবনের কি কোনো দাম নেই? আজকে যেই ঘটনাটা ঘটতে যাচ্ছে ফের ঘটনাটা ঘটতো যাচ্ছিল, যাত্রীরা বুঝতেও পারছিল না বা পারতো না যে কি হতে যাচ্ছিল আগামীতে। যখন একজন এই ঘটনাটা যেহেতু কিছুদিন আগেই ঘটেছে, কয়েকদিন আগে, তো একজন যাত্রী কিন্তু বেশ ব্যাপারগুলোকে পয়েন্ট করলেন যে হঠাৎ করে আমাদেরকে বলা হচ্ছে দেরি আছে, তারপরে সমস্ত ওই বিমানের যারা কেবিন ক্রু তাদের দেখছি সমস্ত লাগেজ বের করা হচ্ছে, ব্যাপারটা কি? তখন উনি কথোপকথন শোনার চেষ্টা করলেন আর শুনে যেটা বুঝতে পারলেন যে বিমানে সব ভুলভ্রান্তি রয়েছে। টায়ার ফেটে গেছে, সেটা এত জোরে আওয়াজ হয়েছে যে যাত্রীগুলোকে বলা হচ্ছে না, ওদেরকে বলা হচ্ছে কিছুক্ষণ পর ছাড়বে। কতটা ভাবতে পারছেন এখানে যে কতটা অবহেলিত, কতটা মানুষের প্রতি এরা দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছে। মানুষের জীবনের কোনো দাম নেই, শুধুমাত্র টাকা দিয়ে প্রত্যেকটা ব্যাপারে দেখুন মুখ বন্ধ করার চেষ্টা। এই যে আরজি করের ঘটনা, সেখানেও টাকার অফার, তাই না? আজকে বড় বড় নেতা যদি কোনো মেয়েকে, সাধারণ মেয়েকে যদি কোনো কটূক্তি করে, কোনো খারাপ ভাষায় কিছু অ্যাটাক করে, তাহলে সেখানেও কিন্তু টাকা দিয়ে মুখ বন্ধ করা হয়। প্রত্যেকটা জায়গাতে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা। এবার আপনাদেরকে বলি যে উড়ান মন্ত্রকের বড় নির্দেশ, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা, বড় সিদ্ধান্ত নিল অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিজে হোস্টেলের উপরে এয়ার ইন্ডিয়ার বিমান
ভেঙে পড়ার পর একদিকে যেমন প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে, মানে প্রশ্ন উঠেছিল যে এই যে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে বা সেখানকার মানুষ কী করে সেফ, তাই না, আগামীতে আরও ঘটনা ঘটতে পারে। তো যার জন্য তেমনি বিমানবন্দরের আশেপাশে উঁচু ইমারত বা বিল্ডিংয়ে ধাক্কা লাগার ঝুঁকি নিয়েও উদ্বেগ বেড়েছিল। এবার এই উঁচু উঁচু বিল্ডিং তৈরিতে রাশ টানতেই বড় সিদ্ধান্ত অসামরিক উড়ান মন্ত্রকের। আহমেদাবাদের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন একটি খসড়া বিল আনলো অসামরিক উড়ান মন্ত্রক। এয়ারক্রাফট রুলস 2025 শীর্ষক এই খসড়া বিলে বিমানবন্দরের আশেপাশে বিল্ডিংয়ের উচ্চতা নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। যে বিল্ডিংয়ের কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 18 জুন এই খসড়া বিল প্রকাশ করা হয়। শীঘ্রই অফিসিয়াল গেজেট প্রকাশিত হবে, তখন থেকে এই নিয়ম কার্যকর হবে। এই বিলে স্পষ্ট বলা হয়েছে এয়ারডোম জোনের অধীনে থাকা বিল্ডিং ও গাছ যা উচ্চতার সীমা লঙ্ঘন করছে তার বিরুদ্ধে প্রশাসনকে বলা হচ্ছে যে এর বিরুদ্ধে, গাছগুলোর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে হবে যাতে ভবিষ্যৎ বিমান চলাচলের পথে বাধার সৃষ্টি না হয়। খসড়া বিলে বলা হয়েছে যদি বিমানবন্দর বা অ্যারোড্রোমের আশেপাশে কোনো বিল্ডিং প্রস্তাবিত উচ্চতার সীমা লঙ্ঘন করে তবে অ্যারোড্রোমের অফিসার ইনচার্জ নোটিশ পাঠাবেন। এই বিল্ডিংয়ের যে বিল্ডিংটা থাকবে উঁচু, সেই বিল্ডিংয়ের মালিককে বিল্ডিংয়ের প্ল্যান করে শুরু করে আয়তন, উচ্চতা সংক্রান্ত যাবতীয় তথ্য 60 দিনের মধ্যে জমা দিতে হবে। যদি কেউ তা না করেন তবে বিল্ডিংয়ের উচ্চতা কমিয়ে দেওয়া, এমনকি সম্পূর্ণ বিল্ডিং ভেঙে দেওয়াও হতে পারে। আরও বলা হয়েছে যদি ডিজিসিএ বা কোনো অফিসার উচ্চতা সীমা লঙ্ঘন দেখতে পান তবে তারাও সরাসরি বাড়ির মালিককে নির্দেশ দিতে পারেন গাছ কাটা ও বিল্ডিং ভাঙার জন্য। 60 দিনের মধ্যে সেই নির্দেশ পালন করতে হবে। যদি বৈধ কোনো কারণ দেখানো হয় তবে তা সর্বাধিক আরও 60 দিন সময় দেওয়া যেতে পারে। বিমানবন্দরের আশেপাশে কোনো বিল্ডিংয়ের উচ্চতা কতটা বলা হচ্ছে, বিমানবন্দর যেখানে আছে তার আশেপাশে কতটি বিল্ডিং রয়েছে বা প্রত্যেকটা বিল্ডিংয়ের উচ্চতা কত সেটা কিন্তু ভেরিফিকেশনের জন্য আধিকারিকরা বিল্ডিংয়ের মালিককে জানিয়ে দিনের বেলা পরিদর্শন যেতে পারেন বলে জানানো হয়েছে। কেউ যদি অসহযোগিতা করে তবে ডিজিসিএ ও জেলা শাসককে রিপোর্ট করতে হবে। জেলা শাসকই গাছ কাটা বা বিল্ডিং ভাঙার কাজ করবেন। যদি বিমানবন্দরের আশেপাশে কোনো অবৈধ বিল্ডিং বা নির্মাণ থাকে সেক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করে তা সরিয়ে বা ভেঙে ফেলা হবে। যদিও বিল্ডিং ভাঙা বলা হচ্ছে যদিও বিল্ডিং ভাঙা পড়বে বা গাছ কাটা যাবে তারা ক্ষতিপূরণ পাবেন। যদি কারো বিল্ডিং ভাঙা পড়ে ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু তারা ক্ষতিপূরণ পাবে। সর্বভারতীয় বায়ুযান অধিনিয়মের 22 ধারায় অধীনে বলা হচ্ছে ভারতীয় বায়ুযান অধিনিয়মের 22 ধারার অধীনে তারা বৈধ নথি ও প্রমাণ নিয়ে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। তবে সরকারি নির্দেশিকা জারির পর যদি কোনো নতুন বিল্ডিং বা কাঠামো তৈরি করা হয় যা উচ্চতা সীমা লঙ্ঘন করছে তারা কোনো ক্ষতিপূরণ পাবেন না। এটা নিয়ম করা হয়েছে সকলের জন্য, বুঝতে পারছেন, যে যদি সেখানকার কোনো রকম বিল্ডিং থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু ভেঙে ফেলা হবে আর তার জন্য কিন্তু সময় দেওয়া হবে। যাই হোক, আপনাদের কাছে পুরো ডিটেলসে সবটা বললাম। আর হ্যাঁ, আপনাদেরকে বলি যে আজকে ফের হসপিটালে যারা ভর্তি ছিলেন, অ্যাডমিট ছিলেন, যারা হসপিটালাইজড তাদের মধ্যে 3 জনের কিন্তু মৃত্যু হয়েছে। এমনকি যে রমেশকে কিন্তু সেখান থেকে ডিসচার্জ করা হয়েছে হসপিটাল থেকে। সে এসে আবার তার ভাইয়ের শেষ কাজ যেটা ছিল সে কিন্তু দেখেছে। তার পরিবারের লোক পুরো কান্নায় একদম ভেঙে পড়েছে। তবুও ভালো খবর যে একটা ছেলে তো বেঁচেছে, কারো তো পুরো পরিবারটাই শেষ হয়ে গেছে, তাই না? কি ভুল ছিল সেই বাচ্চাদের, যে বাচ্চাগুলো সবে জীবনটা শুরু করছিল, তাদেরকেও দেখুন ভগবান কেড়ে নিল, তাই না? সেই বিমানের মধ্যে পুরো ধূলিসাৎ হয়ে গেল। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।